তো আমি একটা হিসাব বের করেছিলাম যে প্রায় ৬,০০০ কোটি টাকার প্রতিদিনই ক্ষতি হয় হরতালে। তো গত কয়েকদিনে কিন্তু এই আন্দোলন সেটা শান্তিপূর্ণ অবস্থা থেকে সহিংস রূপ নিয়েছে এবং সহিংস রূপটাই কিন্তু অর্থনীতির জন্য ক্ষতিকর। স্বাভাবিকভাবে আন্দোলন চলে যেটা হয় যে রাস্তাঘাটে হয়তো গাড়ি চলাচল করেন, বিশেষ করে যে আমদানি রপ্তানি বা ব্যবসায়িক যে কর্মকাণ্ড তার জন্য যে পরিবহন সেটা ঠিক থাকে, উৎপাদন সেটা স্বাভাবিক থাকে। কিন্তু এখন যেটি হয়েছে মানে গত ২-৩ দিন ধরে আমরা যে সহিংস রূপ দেখতে পাচ্ছি আন্দোলনের, সেটি কিন্তু হরতালের চাইতে কম নয়। এবং গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি মনে করি যে সেই অবস্থায় ঢাকা চট্টগ্রাম যে করিডোর, সেখানে মারাত্মক রকমের পরিবহনে বিঘ্ন ঘটেছে এবং সেখানে সাধারণ যে যাত্রীর চলাচল সেটি হতে পারেনি। এবং একই সঙ্গে যে পণ্য পরিবহন বা এই যে কাঁচামাল পরিবহন উৎপাদন বা শিল্প কারখানার যে উৎপাদন, সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং বিশেষ করে আমি বলবো যে ঢাকা চট্টগ্রাম করিডোরটাই হলো এখন সবচেয়ে বড় টার্গেট আন্দোলনকারীদের। তো এইটা কিন্তু অর্থনীতির জন্য খুব ক্ষতিকর। তার কারণ একদিন আমরা যেটা দেখেছি যে অন্তত এই হরতাল অবরোধ হলেও এই ঢাকা চট্টগ্রাম করিডোরে এত বড় রকমের আঘাত কিন্তু আসেনি, যেটা গত ২-৩ দিনে এসছে। তো এই জায়গাটা ইতিমধ্যেই বাংলাদেশের যেটা ইমপ্রেশন বা ইমেজ, সেটার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি করছে আন্তর্জাতিক মহলে। এবং আন্তর্জাতিক বিভিন্ন রকম সংবাদ মাধ্যম সেখানে কিন্তু গুরুত্বের সঙ্গে এই যে বাংলাদেশের যে এখন আন্দোলন হচ্ছে এবং সেটার যে সহিংস রূপে এসছে সেটা কিন্তু প্রচার করছে। এই বিষয়টাই কিন্তু আসলে ক্ষতিকর বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য। এবং এই ঢাকা চট্টগ্রাম করিডোর দিয়ে যদি স্বাভাবিকভাবে পরিবহন না হয় এই অবরোধের কারণে, যেটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে কমপ্লিট শাটডাউন, সেটার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে টোল প্লাজায় সেখানে আগুন দেওয়া হয়েছে, একেবারে যে এখান থেকে যে পুরো করিডোর জুড়ে যে অস্থিরতা সেটা আমরা দেখতে পাচ্ছি, আগুন দেওয়া হয়েছে, অচল অবস্থা তৈরি করা হয়েছে। তো এই অবস্থায় আমি মনে করি যে দেশের অর্থনীতির জন্য একটা হুমকি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং যতটুকু মনে হচ্ছে এই আন্দোলনের গতি প্রকৃতি দেখে এটা কিন্তু সহজেই থামবে না। বা যদি খুব ভালো একটা সুরাহা না হয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, তো এখন যে অবস্থা চলছে বিশেষ করে অচল অবস্থা এবং সহিংসতার কারণে যে আমদানি রপ্তানি এবং স্বাভাবিক যে উৎপাদন ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার কারণে প্রতিদিন প্রায় ৬,০০০ কোটি টাকার একটা ক্ষতি হচ্ছে অর্থনীতিতে। এবং এটা যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে এবং এর অন্যান্য ক্ষতিগুলোও আস্তে আস্তে বাড়বে। তার কারণ মানুষের যে ব্যবসা বাণিজ্য সেটা যদি না হয় বা কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয় কমে যাবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা সেটা সংকুচিত হবে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, বিশেষ করে বিনিয়োগের এখন যে একটু মন্দা অবস্থা রয়েছে, তো সেটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়তে থাকবে, বিনিয়োগকারীরা হতাশ হবেন। তো এই অবস্থায় আমাদের দীর্ঘদিন ধরে কিন্তু এই হরতাল অবরোধ সেটা ছিল না, এই যে আবার যেটা ফিরে আসছে অন্যভাবে এই আন্দোলনের মাধ্যমে, তো সেটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি মনে করি যে এই একটা হলো যে অর্থনীতির উৎপাদনের যে স্বাভাবিক দিক সেটি, এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কি যে যেহেতু পরিবহনটা ঠিক মতো হচ্ছে না, এই কারণে কিন্তু গ্রামে উৎপাদিত পণ্য বা বিশেষ করে যে খাদ্যপণ্যের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে কৃষকেরা উৎপাদন করছেন ঠিকই, কিন্তু সেটা শহরের বাজারে ঠিক মতো আসতে পারছে না। এবং এটার কারণেই দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে মূল্যস্ফীতি হঠাৎ করে বেড়ে গেছে। বিশেষ করে যে আমি মনে করি যে শাকসবজি বা অন্যান্য যে সমস্ত খাদ্যপণ্য সেগুলোর দাম ইতিমধ্যে এক দফা বেড়ে গেছে। এবং আমার মনে হচ্ছে যে এটা যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো আরও খারাপ হবে এবং জিনিসপত্রের দাম আরও এক দফা বেড়ে যেতে পারে এবং বাজারে আসলে খাদ্যপণ্যের একটা ঘাটতি তৈরি হতে পারে। আমি মনে করি যে দাম বৃদ্ধির চাইতেও সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা শহরাঞ্চলের যে একটা অর্থনীতি, বিশেষ করে আমি বলবো যে অনানুষ্ঠানিক যে খাত, সেই খাতে কিন্তু ওই লক্ষ লক্ষ দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ এই খাতের সঙ্গে আছে। তাদের জন্য যদি একটা খাদ্য ঘাটতি তৈরি হয় বা জিনিসপত্রের যদি ঘাটতি তৈরি হয়, তাহলে সেটা কিন্তু অর্থনীতির জন্য আরও বেশি মারাত্মক। তো যার ফলে আন্দোলনটা আসলে ছাত্রদের সঙ্গে বা শিক্ষার্থীদের সঙ্গে হলেও এর পুরো প্রভাবটাই দেশের অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে এবং দরিদ্র মানুষের উপরে এর প্রভাবটা আরও অনেক বেশি। তার কারণ যেহেতু খাদ্যপণ্যের দামটা ইতিমধ্যে বেড়ে গেছে এবং সামনের দিনগুলোতে যদি খাদ্যের ঘাটতি তৈরি হয় সরবরাহজনিত কারণে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এর পরিস্থিতি সামাল দেওয়া অনেক কঠিন হবে। এবং বিশেষ করে আমি বলবো যে অর্থনীতিতে এর প্রভাবটা হয়তো আরও বেশি গভীর হবে। আসলে আমি মনে করি যে অর্থনীতির স্বার্থে যে কোনো ধরনের যে সমস্যা সেটার আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং এটা যাতে সবার কল্যাণের জন্য হয় সেটাও একটু নিশ্চিত করা উচিত। যে আমাদের আসলে বোঝা উচিত যে এই যে আন্দোলনটা হচ্ছে সেটা সবচাইতে ভালো হতো যদি অহিংস হতো, কিন্তু যেহেতু এটা সহিংস অবস্থায় চলে গেছে, সুতরাং এটার এখন রূপটা হলো হরতালের মতো বা বড় রকমের যে রাজনৈতিক অবরোধ সেটার মতো। তো এই পর্যায়ে আসাটা ঠিক হয়নি। আর যেহেতু এসে গেছে, আমি মনে করি যে যত দ্রুত এটা সমাধান হবে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে, সেটি সবচাইতে ভালো এবং এতে করে দেশের ইমেজটাও ভালো হবে। বহির্বিশ্বে ইতিমধ্যে একটা বার্তা চলে গেছে যে এই ছাত্রদের আন্দোলন একটা সহিংস রূপে চলে গেছে এবং সেটা কিন্তু আসলে সেটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। এখানে বিভিন্ন রকমের দূতাবাস রয়েছে, মার্কিন দপ্তর থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন
জাতিসংঘ সবাই কিন্তু এর মধ্যে এখন অন্তর্ভুক্ত হয়ে গেছেন এবং তারা বলছেন যে এটা শান্তিপূর্ণভাবে যেন সমাধান হয়। আমি মনে করি যে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যে বার্তাটা এসছে বাংলাদেশ সরকারের প্রতি যে এটা শান্তিপূর্ণ উপায়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হোক, তো এটাই আসলে মূল বার্তা। এবং আমরা সবসময় এটাই বলি যে যে কোনো সমস্যার সমাধান আসলে শান্তিপূর্ণ উপায়ে করা সম্ভব। তো এখন এটা হলেই আমি মনে করি যে অর্থনীতির জন্য ভালো, এবং বিশেষ করে দরিদ্র মানুষ যারা ইতিমধ্যে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছেন তাদের কর্মসংস্থান কিন্তু অনেকটা সংকুচিত হয়েছে। তার কারণ এই দরিদ্র মানুষের কর্মসংস্থানের একটা বড় অংশ আসে হচ্ছে প্রতিদিনের তাদের যে কাজ সেগুলো থেকে, এবং প্রতিদিনের একটা কাজের একটা বড় অংশ কিন্তু এই পরিবহন খাত থেকে আসে। তো এইটা কিন্তু অচল অবস্থায় তৈরি হয়ে গেছে এই খাতের মধ্যে।